বিশ্বকাপে নেইমার থাকবে এটা শিওর, কিন্তু হয়তো সে ফুল টাইম খেলছে। কার্লো আনচেলত্তি যে ধরনের টেকনিক ব্রাজিল টিমকে নিয়ে আগাচ্ছে, তাতে আমি মনে করেছিলাম যে গত ম্যাচ জয়ের পর আজ হয়তো কার্লো আনচেলত্তি মানে এক্সপেরিমেন্ট করবে ব্রাজিল মানে মূল একাদশ নিয়ে, স্টার্টিং 11 নিয়ে। কিন্তু এখনো পর্যন্ত যতটুকু আমি জানি কার্লো আনচেলত্তি আজ ম্যাচে তেমন বেশি কোনো এক্সপেরিমেন্ট করবে না, কারণ বছরের শেষ ম্যাচ মানে জয় দিয়ে শেষ করতে চায়। সেক্ষেত্রে এখনো পর্যন্ত যে নিউজ আছে তাতে শুধুমাত্র গ্যাব্রিয়েলের যেহেতু গত ম্যাচে ইনজুরি হয়েছে, এই জন্য এখানে একটু চেঞ্জ আসবে। আপনার ডিফেন্সে থাকবে মার্কুইনোস, এডার মিলিটাও, লেফট ব্যাকে হয়তো আলেক্সান্দ্রোই থাকবে, কিন্তু এইখানে আমার আলেক্সান্দ্রো জায়গায় জুবাকে একটু খেলানোর মানে আমি চাইছিলাম জুবাকে খেলিয়ে দেখার জন্য। আলেক্সান্দ্রো পুরাতন প্লেয়ার, মানে ক্লাবে যেমনই খেলুক না কেন ন্যাশনাল টিমে তার পারফরমেন্স ভালো। আর ডান সাইডে থাকবে ওয়েসলি, প্রথম থেকেই ওয়েসলি তো সুপার স্পিডি প্লেয়ার, ওকে নিয়ে কোনো কথা বলার নাই। এরপর মাঝে থাকবে আপনার বরাবর মতো গুইমারেস এবং ক্যাসেমিরো, এবং ফ্রন্ট লাইনে টোটাল ভিনি, রদ্রিগো, এস্তেভা এবং ম্যাথিউস কুনা। সো টিম নিয়ে কিছু বলার নেই, গোলকিপার এডারসন থাকবে। তবে ইদানিং কেন জানি এডারসনের কাছে ব্যাক পাস দিলে আমি খুব ভয় পেয়ে যাচ্ছি, মানে ব্যাক পাস গুলো এডারসন কেন জানি নিজের কাছে বেশি সময় রাখতে যে মানে ভয়ের কারণ সৃষ্টি করে ফেলছে। সো স্কোয়াড নিয়ে কিছু বলার নাই, যদি কিনা স্কোয়াডই খেলে, যতদূর পর্যন্ত আমি জানি স্কোয়াডই স্টার্টিং এ থাকবে। তবে তিউনিশিয়ার ক্ষেত্রে একটা কথা বলতে হয় যে তিউনিশিয়া আপনার র্যাঙ্কিং এ 43 নম্বর দল। মানে অনেকে হয়তো মনে করবে যে আগে থেকে পিঠ বাঁচানোর জন্য বলছি, কিন্তু তিউনিশিয়ার কিন্তু রিসেন্ট ফর্ম বেশ ভালো। লাস্ট 5টা ম্যাচে 3টায় জয়, একটা ড্র, একটা হার। তাছাড়া এই যে আমি যদি কয়েকটা বিগ মানে ম্যাচের কথা বলি, তিউনিশিয়া কিন্তু 22-এ জাপানকে হারিয়েছে, 23-এ ইজিপ্টকে হারিয়েছে, চিলিকে হারিয়েছে 22-এ, ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র, এবং ফ্রান্সকে হারিয়েছে 22-এ। সেক্ষেত্রে একেবারে হালকাভাবে নেওয়ার কিছু নাই। তবে আমরা আশাবাদী, আমাদের সঙ্গে লাস্ট দেখাতে আমরা 5-1-এ হারিয়েছিলাম তিউনিশিয়াকে। তো সব থেকে আসার কথা যেটা, ব্রাজিলের ফার্স্ট হাফের খেলা গতদিন যারা দেখছেন, সেকেন্ড হাফের কথা বাদ দিই, কারণ সেকেন্ড হাফে অনেক প্লেয়ার চেঞ্জ হয়েছিল, এবং ব্রাজিলের একটা দোষ আছে, যে দোষটা আমরা মানে ইউরোপের অনেক টিমগুলো যেটা করে, যে সুযোগ থাকলে তারা কিন্তু অনেক বেশি গোল দেওয়ার চেষ্টা করে, কিন্তু ব্রাজিলকে আমি প্রথম থেকে কেন জানি দেখছি মানে গোল দেওয়ার ব্যাপারে খুবই কৃপণ। মানে একটা বা দুইটা গোল দিয়েই কেন জানি তারা নিজেদের ভিতর বল নিয়ে খেলা করতে পছন্দ করে, আবার যদি একটা গোল খায় তখন আবার তারা উজ্জীবিত আর একটা গোল দেয়। এইটা আমার আসলে খুব অপছন্দের একটা ব্যাপার। তারপরেও মানে এইটা ব্রাজিলের প্রথম থেকে খেলার স্টাইল, তো এটা নিয়ে কিছু বলার নাই। এই জন্য সেকেন্ড হাফে হয়তো অনেকে বলছিলেন যে সেকেন্ড হাফে ব্রাজিল ভালো খেলেনি, কিন্তু যেখানে 2 গোলের লিড নিয়ে আগের দিন তারা হয়তো অ্যাটাকিং এ যাওয়ার জন্য জাপানের কাছে ম্যাচটা নষ্ট করছিল, হয়তো সেজন্য রিস্ক নেয় নাই। তো ফার্স্ট হাফে যে খেলা দেখছি তাতে করে এই তিউনিশিয়া বা এই ধরনের টিম নিয়ে চিন্তা করার মতো কোনো কিছু আমি দেখছি না, যদি তারা সবাই নিজেদের খেলাটা খেলতে পারে। আর বেশি আপনার প্রত্যাশা থাকবে এস্তেভাও ভেনির উপর। আর ডিফেন্সে যেহেতু আজকে আবার মিলিটাও এবং মার্কুইনোস, মিলিটাও আজকে আবার মানে মাঝে চলে আসবে, আগের দিন তো রাইট ব্যাকে খেলছিল। সো ডিফেন্স নিয়ে চিন্তার আমি বেশি কিছু দেখছি না, কারণ আমাদের গ্যাব্রিয়েল, মার্কুইনোস, মিলিটাও এই 3জনই মানে যেই থাকুক না কেন 2জন মাঝে থাকলেই আর চিন্তার বেশি কিছু নাই। তবে আনচেলত্তির কোচিং নিয়ে অনেকে অনেক কিছু মনে করছেন, একটা ম্যাচ হারলে বা একটা ম্যাচ খারাপ করলে অনেকে হয়তো অনেক কিছু মনে করেছেন, কিন্তু আমি মনে করি আনচেলত্তি শুধুমাত্র ফ্রেন্ডলি ম্যাচ বা মানে বিশ্বকাপের আগে যতগুলো ম্যাচ খেলবে এইগুলোতে শুধুমাত্র জেতার জন্য মাঠে নামছে না, মানে জিততে হবে শুধুমাত্র এই প্ল্যানে যাচ্ছে না, তার প্ল্যানটা একটু আলাদা। মানে আপনার ব্যাকআপ প্লেয়ার যাদের নিয়ে যাবে, যদি আপনার মেইন 11-এ কাউকে চেঞ্জ করতে হয় বা ইনজুরি হয়, সেক্ষেত্রে ব্যাকআপ যাদের নিয়ে যাবে তাদের থেকেও যার সঙ্গে চেঞ্জ করছে তার মানে 100% না পাইলেও যাতে 95% বা 90% পাওয়া যায়, সেভাবে সে টিম তৈরি করে নিয়ে যাচ্ছে। এই জন্যই বারবার হয়তো চেঞ্জ করে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। এটা হয়তো বর্তমান সময়ে আমাদের যারা সাপোর্টার আমরা আছি, আমাদের মানে আজকে ম্যাচের জন্য হয়তো আমাদের খারাপ লাগতেই পারে যে ম্যাচটা হেরে গেলাম বা ম্যাচটা খারাপ হলো, ভালো খেলা হয় নাই, কিন্তু দেখেন যদি আপনি ওয়ার্ল্ড কাপের চিন্তা মাথায় আনেন তখন দেখবেন এটা আসলে খুবই ফলপ্রসূ, তখন আপনার আন্তর্জাতিক থেকে থ্যাংক ইউ বলতে হবে। আর একটা বিষয় খুশির খবর বলাই যায়, যেটা নেইমারকে নিয়ে আমরা অনেকেই কনফিউজ ছিলাম যে আসলে নেইমার কি ব্যাক করবে কিনা, বিশ্বকাপের স্কোয়াডে থাকবে কিনা। আপনার আনচেলত্তির সহকারীদের মাধ্যম দিয়ে জানা গেছে যে বিশ্বকাপে নেইমার থাকবে এটা শিওর, কিন্তু হয়তো সে ফুল টাইম খেলতে পারবে না, 90 মিনিটস হয়তো খেলতে পারবে না।
তবে স্কটিশে থাকবে, হয়তো চেঞ্জ করে খেলবে। 90 মিনিট খেলানোর মতো রিস্ক হয়তো আনচেলত্তি নেবে না, কারণ নেইমারের যে ফিজিক্যাল কন্ডিশন, নেইমার যদি খেলতে পারে সেরকম ফিজিক্যাল কন্ডিশন যদি থাকে তাহলে হয়তো খেলতে পারবে। আপনারা লাস্ট সান্তোসের ম্যাচটা যারা দেখছেন, 90 মিনিট কিন্তু নেইমার খেলছে এবং আগের থেকে বেশ মানে সাবলীল ভাবে খেললো। এক্ষেত্রে আমরা আশা করতে পারি নেইমারকে আমরা পাচ্ছি। নেইমার কিন্তু শুধুমাত্র প্লেয়ার হিসেবে না, মানে নেইমার খেললেই যে ম্যাচ জিতবে এরকম ব্যাপার না, তবে নেইমার আমার মনে হয় ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার এবং প্রত্যেকটা দর্শকের আবেগ। নেইমার মাঠে থাকলে প্লেয়ার উজ্জীবিত থাকবে, এটা আমি কনফার্ম। যেমন 2022-এ মেসির জন্য সবাই খেলছিল, মেসিকে বিশ্বকাপ এনে দেওয়ার জন্য, এবং সেটা তারা করেও দেখিয়েছে। আমার মনে হয় নেইমার মাঠে থাকলে ব্রাজিলের প্লেয়াররা সেই স্পিডটা পাবে, সেই উদ্যমটা পাবে। সো আমরা চাই নেইমার যেন মানে বিশ্বকাপের আগ পর্যন্ত আর কোনো ইনজুরিতে না পড়ে বা কোনো ঝামেলা না হয়। নেইমারকে আমরা আসলে বিশ্বকাপ স্কোয়াডে দেখতে চাই। নেইমারের জন্য হলেও বিশ্বকাপটা মানে ব্রাজিলে এবার চাই আমরা। সেরকম মন মানসিকতা হয়তো ব্রাজিলের প্লেয়ারদের ভিতরেও গৌরব করে ফেলছে আনচেলত্তি। আর ভিনি রদ্রিগোর যে কেমিস্ট্রিটা গত ম্যাচে আমরা দেখছি, যেটা আমরা রিয়াল মাদ্রিদে দেখতাম, সেটা আবার আমরা ফিরে পেয়েছি গত ম্যাচে খেলা দেখলে আপনারা বুঝবেন। তবে এই রদ্রিগো প্লেয়ারটার কথা মানে কিছু না বললে আসলে সেটা অন্যায়, যে রদ্রিগো কিন্তু বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ। দেখেন ও কিন্তু দেখেন রিয়াল মাদ্রিদ বলেন আর বা ব্রাজিল টিম বলেন, সব জায়গায় কিন্তু নিজের পজিশন ছেড়ে দিয়ে খেলে। রিয়ালে ও মূলত হচ্ছে লেফট উইং এর প্লেয়ার, তো ন্যাশনাল পজিশন হচ্ছে লেফট উইং, কিন্তু রিয়াল মাদ্রিদেও তাকে খেলানো হয় রাইট উইং এ মাঝে মাঝে, মানে ইচ্ছা মতো কখনো স্ট্রাইকারে নামানো হয়। আনচেলত্তি ব্রাজিলেও কিন্তু তাকে সে লেফট উইং এ খেলাতে পারছে না, কারণ সেখানে ভিনি আছে, ভিনিকে বাদ দিয়ে তো রদ্রিগোকে খেলাতে পারবে না। যদিও আমি তাদের দুইজনের ভিতরে খুব বেশি ডিফারেন্স করতে পারি না, দুইজনেই বড় মাপের প্লেয়ার। সো সবকিছু মিলিয়ে বছরের শেষ ম্যাচ ব্রাজিলের আজ, আর জয় ভিন্ন অন্য কোনো কিছু চিন্তা করার সুযোগ নাই, এবং আশা করি একটা বড় ব্যবধানেই ব্রাজিল জিতবে।